নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আজকে আবার অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে রহস্যময় ইলোরার গুহা নিয়ে আজকে একটি ব্লগ করছি। ব্লগটা খুবই ছোট, এরপরেও কিন্তু অনেক ব্লগ আসবে ইলোরার উপর। প্রথমেই বলি, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। ইলোরার গুহা শুধু বলবো না, এর আশেপাশে যে কটি গুহা আছে, মন্দির আছে, সব জায়গায় আমি বেশ কিছু রহস্যময় জিনিস দেখেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে এই মাটির মধ্যে এই গর্তগুলো। এবং আমি এটা খুব ভালো করে সার্চ লাইট দিয়ে ভেতরে দেখার চেষ্টা করেছি। ভেতরটা কিন্তু অনেকটা গভীর এবং আমার যেন মনে হয়েছিল যে এটা একটা ভেন্টিলেশনের কাজ করতো। যেন নিচের যে ফ্লোরটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেখানে যাতে হাওয়া বাতাস ঠিকঠাক পৌঁছো, এই জন্যেই হয়তো এই ছোট ছোট গর্তগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছিল। এবং সবথেকে রহস্যময় ব্যাপার হচ্ছে এই যে কুঠুরিগুলো ছিল, যেখানে বলা হতো যে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন, সেগুলো এতটাই অন্ধকার এবং ছোট, এবং যেগুলো ভূমি নিচে যে মেঝেটা আছে সেটা এমনই মানে অমসৃণ এবং উঁচু নিচু, সেখানে কি করে মানুষ থাকতো আমি জানি না। এবং এখানে আমি কয়েকটা জিনিস লক্ষ্য করি যে নিচে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করার কিন্তু সিঁড়ি আছে। এবং সেই সিঁড়ি কিন্তু কৈলাসনাথ গুহা শুধু বলবো না, ইলোরার গুহার নিচে, একদম নিচে ওই যে ওখানে একটা এন্ট্রান্স আছে, ভেতরে প্রবেশ করার কিন্তু পথ, যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই সব পাতালে নিচের দিকে কে বা কারা থাকতো, এটা সত্যি একটা রহস্য। এই নিয়ে পারভিন মোহন অনেক ভিডিও করেছেন এবং বলা হয় যে পারভিন মোহনই প্রথম দাবি করেন যে নিচে একটি আন্ডারগ্রাউন্ড সিটি রয়েছে। তো এটা কতটা সত্য তা আমরা জানি না, তবে আমি যখন ইলোরায় গেছি, ইলোরার গুহাতে ঢুকেছি, তখন আমি সত্যতা জানার চেষ্টা করেছি। দেওয়ালের মধ্যে যে গর্তগুলো রয়েছে, এগুলো অনেকে বলে মশাল দানি হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু মশাল কীভাবে ওখানে গাঁথবে? মশালের তো এত ছোট ওই গর্তগুলো, তো এগুলো কি কিছু ঝোলানোর কাজে লাগতো? কিন্তু পারভিন মোহন কিন্তু ইলোরার এই প্রথম গুহাটিতে এই গর্তগুলোর খুব সুন্দর বর্ণনা করেছেন। উনি বলতেন যে এখানে মানুষদের নিয়ে এসে বেঁধে রাখা হতো। এর কতটা সত্যতা আমরা জানি না। এই ছেলেটি যে পেছনে ঢুকছে, এখানে প্রচণ্ড বাদুড় রয়েছে এবং ছেলেটি আমি ওকে যেতে বলি, বলে পেছন দিকটা কিন্তু প্রচণ্ড অন্ধকার, ওখানে কিচ্ছু নেই। এবং মানে এত বাদুড় এখানে। তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যে সে সময় কতটা উন্নত ছিল আপনারা দেখুন। ওই জলটা ওপর থেকে, এটা শুধু বর্ষায় পড়ে, এবং বর্ষায় যাতে জলটা ঠিকঠাক পড়ে, ওপরে কি সুন্দর মানে একটা শেড মতন তৈরি করা হয়েছিল পাথর কেটে, এবং জলটা একটা রিজার্ভার হিসাবে কিন্তু নিচের দিকে এটা ব্যবহার করা হতো। এবং আবার দেখুন এই যে যে গর্তগুলো আপনারা দেখছেন, এই গর্তগুলো অনেকগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং প্রত্যেকটা জায়গায় আমি যে কটা গুহা ইলোরার কেভে ঢুকেছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু নিচে যাতে অক্সিজেনের প্রবাহ ঠিক থাকে সেই জন্য কিন্তু এই গর্তগুলোর ব্যবহার করা হয়েছে। ভীষণ শান্তি রয়েছে এখানে পরিবেশে। এখনই এত সুন্দর নিস্তব্ধ পরিবেশ, সেই সময় হয়তো আরও নিস্তব্ধ ছিল। গভীর জঙ্গল অরণ্যের মধ্যে কারা বানিয়েছিলেন সেই সময় এরকম মানে সৃষ্টি, গুহা কেটে। এবং এই অদ্ভুত রকমের প্রত্যেকটা জায়গার মাপ, এই যে অন্ধকার, এই যে কুঠুরিগুলো বলা হয় এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা বিশ্রাম নিতেন, কিন্তু ভূমির নিচের যে মেঝে সেগুলো ভীষণ উঁচু নিচু, সেখানে কেউ কী করে শোবে সেটা আমার অদ্ভুত রকমের মানে লেগেছিল। বিশ্রাম নেওয়ার পক্ষে সেটা যথেষ্ট নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন, দরজার পাশে মানে দরজা লাগানোর, এই যে ইয়ের পাশে দরজা লাগানোর কিন্তু ব্যবস্থা ছিল। এই যে গর্তগুলো, এগুলো দরজা ছিল সেই সময়। এবং সব কিছু একটা আলো আধারি পরিবেশ, ভেতরে কি হচ্ছে না হচ্ছে, এত অন্ধকার সকালবেলাও, সেই অন্ধকারের মধ্যে মানুষ কি করতেন? এইসব ছোট ছোট কুঠুরিতে ঢুকতেও ভয় লাগছিল। এই যে ছোট ছোট গর্ত, প্রত্যেকটা জায়গায় আমি দেখলাম যেন ভেন্টিলেশনের একটা ব্যবস্থা। কিছু কিছু জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো কেন, কি কাজে ব্যবহার হতো? অ্যানশিয়েন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোন পর্যায়ে পৌঁছেছিল, কতটা উন্নত ছিল, সেটা
প্রত্যেকটা জায়গায় হাতে, আমি ধরে রাখলাম হাতে কেটে এই মন্দির তৈরি করা হয়েছিল, গুহা মন্দিরগুলো, কিন্তু প্রত্যেকটা জায়গার মাপ, প্রত্যেকটা জায়গার সব কিছু কিন্তু অদ্ভুতভাবে সুন্দরভাবে সমানভাবে কেটে তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন সেই ছোট ছোট গর্তগুলো। আমি আরেকটা ব্লগ তৈরি করব ইলোরার ওপরে, এটা আমি আজকে একটা ছোট ব্লগ তৈরি করছি। বেশি বড় ব্লগ হলে মানুষের দেখতেও ইচ্ছা করে না, একঘেয়ে লাগে, তাই ছোট ছোট ব্লগ রেডি করব। এবং কিছু কিছু মন্দিরে দেখলাম যারা দেবতারা আছে তাদের হাতের মুদ্রার মধ্যে অদ্ভুত রকমের পরিবর্তন এক একটি জায়গায়। এগুলোর অর্থ কিন্তু এই যে এগুলো কী জন্য তৈরি করা হয়েছিল এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এই চারকোনা গর্তগুলো, কিন্তু ছোট ছোট গর্তগুলো কিছু কিছু রয়েছে। অজন্তার যেরকম দেখাশোনা করা হয়, ইলোরাকে কিন্তু অতটা গুরুত্ব নিয়ে দেখাশোনা করলে মনে হয় আরও অনেক দিন এর আয়ু থাকবে, কারণ যেভাবে মানুষজন আসছে এবং আমার মনে হয় কতদিনের অস্তিত্ব থাকবে আমি জানি না, কারণ আমাকে ঔরঙ্গাবাদ বিমানবন্দর একজন ভদ্রমহিলার সাথে পরিচয় হয়েছিল। উনি নিউ আলিপুরে থাকেন, উনি দীর্ঘদিন ধরে ইলোরা অজন্তাতে এসে গবেষণা করেন। উনি বললেন যে 30 বছর আগে যে অজন্তা ছিল, ইলোরা ছিল, তা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখুন নিচে গর্তগুলো, আর এই দেখুন এত অন্ধকার সকালবেলা, সেখানে এত অন্ধকার কেন পরিবেশ, এরম সরু দরজা, সেখানে ভেতরে কি করতো মানুষ। ইলোরা কিন্তু এখনও এক গভীর রহস্য নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এবং এই রহস্য হয়তো অনেকে জানেন, যারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লোক, যারা কাজ করেন এখানে সদস্য, তারা কিন্তু হয়তো জানেন, কিন্তু আমাদের হয়তো জানতে দেওয়া হয় না। আমাদের জানতে দেওয়া হয়তো হয় না। এই যে ছোট ছোট গর্ত, অজস্র গর্ত, এবং যা মানে একটা মানে একটা লাঠি মতন আমি পেয়েছিলাম, সেটা ঢোকানোর চেষ্টা করলাম অনেক নিচে অবধি, সেটা কিন্তু যাচ্ছিল। কি করা হতো এখানে? শুধুমাত্র ছেনি এবং হাতুড়ি দিয়ে এরকম একটা গুহা মন্দির তৈরি করা, এতগুলো গুহা মন্দির, এবং সব থেকে বড় কথা প্রত্যেকটার মাপ এক। মানে সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি বারবার বলছি, কতটা উন্নত ছিল এটাকে মানে ভাবা যায় না। শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে এরকম সুন্দর একটা, এরকম সেই সময় স্থাপত্য তৈরি করা সম্ভব হয়েছিল। এখানে ফুটিকে কিছুটা ছবি তুলে দিলাম, ওর ছবি তোলার ইচ্ছে হয়েছিল। অজন্তাকে যদি দেখতে হয় কিংবা ইলোরাকে, সেটা আমার মনে হয় 1 মাস ধরে দেখতে হবে, না হলে কিন্তু একে গেলাম তাড়াতাড়ি দেখে বেরিয়ে আসলাম, সেরম করলে কিন্তু একে ঠিক করে আবিষ্কার করা সম্ভব নয়। এই গুহা মন্দিরটা যেমন হচ্ছে 3 তলা। ছোট দেখুন জল পাস হওয়ার সুন্দর নালীর মতন আছে। এটাই ইলোরার 1 নম্বর গুহা, এবং এই গুহাটা কিন্তু ভীষণ রহস্যময়। এখানে বেশ কয়েকটা আমি দেখলাম নিচে আন্ডারগ্রাউন্ডে প্রবেশের রাস্তা রয়েছে, এবং এই রাস্তা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং এই যে এগুলো অনেকে বলে মশালদানি, এর কিন্তু একটা খুব সুন্দর ভিডিও পারভিন মোহন তৈরি করেছেন, এবং আপনারা দেখতে পারেন, এবং দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই জায়গাটি সম্পর্কে, প্রথম 1 নম্বর গুহাটি সম্পর্কে। উনি বলেন যে এখানে নাকি বলিদান দিতে নিয়ে আসা হতো, তো এটার কতটা সত্যতা আমরা তো জানি না, কারণ দেখুন মেঝের মধ্যে কত গর্ত।
সব ভেন্টিলেশনের ব্যবস্থা। এখন এই নিয়ে অনেক গবেষণা দরকার, এবং যারা গবেষক আমার মনে হয় তাদের আসল সত্যকে সামনে আনাটা খুবই দরকার। তাহলে আমাদের মতন যারা ইতিহাস ভালোবাসেন, যারা প্রত্নতত্ত্ব ভালোবাসেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে। বেশ কিছু জায়গায় গর্ত কিন্তু বুঝিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে। হয়তো কোনো বিশেষ কারণ নিশ্চয়ই আছে। এই যে এটি হচ্ছে কৈলাসনাথ মন্দির। মন্দিরের মধ্যে ঢুকলে ভীষণই খারাপ লাগে, কারণ অরঙ্গজেব যেভাবে ধ্বংসলীলা চালিয়েছিল এখানে, তো তা দেখলে আমার কষ্ট হয়েছে মন্দিরের ভেতরে ঢুকে। এবং কি অদ্ভুত সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যানশিয়েন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে একটি জায়গায় একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, এবং পরবর্তীকালে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মানে একজন অ্যাডমিনিস্ট্রেটর এসে সেই ব্রিজ বন্ধ করেন, কারণ এরকম করা ঠিক না, কারণ প্রত্যেকটা জায়গার সমান মাপ জোপ নিয়ে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে। এভাবে হুটপাট আমরা নতুন করে কিছু তৈরি করার চেষ্টা করলে সেটা ক্ষতিই হবে আমাদের জন্য, এই মন্দিরের জন্য। তো কৈলাসনাথ মন্দিরের থেকে বেরিয়ে ওখানে প্রচণ্ড গরম ছিল, আমরা একটু আইসক্রিম খেলাম। একটা আইসক্রিমের শপ ছিল, ওখানে সবাই আইসক্রিম খাচ্ছিল, আমরাও খেলাম। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমাদের দুপুরবেলা, আমরা যেহেতু রাধা এবং কৃষ্ণকে নিয়ে আমরা ট্রাভেল করি, আমরা ভেজ খেলাম। ওখানে একটি ভালো জৈন রেস্তোরাঁ ছিল, সেখানে আমরা খুব সুন্দর ভেজ থালি পেলাম, এবং মহারাষ্ট্রিয়ান থালি। সেখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে গেলাম একটু শপিং করতে। রাজস্থানি হিমরু শাড়ি, রাজস্থানি বলছি, মারাঠি হিমরু শাড়ি, পৈঠানি শাড়ি একটি শপ। এই শাড়িগুলো আমার পছন্দ হচ্ছিল না। তারপরে আমরা অনেক ভালো শাড়ি কিছু কিনি, এবং সেগুলো আমার শাশুড়ি মা সবার জন্য একটি করে শাড়ি নিয়ে যায়। এই শাড়িগুলো আমার পছন্দ হয়নি, তো আমি পরে ভালো হিমরু সিল্ক কিনি ওদের জন্য, এবং আমার নিজের জন্য কিনি, কারণ ঘুরতে গেলে তো একটু শপিং করতেই হবে। এগুলো কি হিমরু বলে, এগুলো মহারাষ্ট্রের খুব